সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্বের হার প্রায় 20% এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের যে আলোচ্য বিষয় বন্ধ্যাত্বজনিত সমস্যা, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়ে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সাবিনা পারভিন 1965 সালে মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি US বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশে বন্ধ্যাত্বজনিত সমস্যা, মোট জনসংখ্যার প্রায় 20% বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে এবং নারী পুরুষ তাদের সংখ্যাটা অলমোস্ট একই বলা যেতে পারে। এই বিষয়ে আপনার আসলে মতামত কি এবং সংখ্যাটা যদি আমাদেরকে একটু স্পেসিফিক করে বলতেন। আমাদের বর্তমান সমাজে শুধুই মেয়েদেরকেই দোষী ভাবা হয়, কিন্তু এই বন্ধ্যত্বের কারণ যে শুধু মেয়েরা নয় এবং তার সাথে যে পুরুষও জড়িত এবং অনেক ক্ষেত্রে দুজন মিলেও সমস্যা থাকতে পারে, সেটা বর্তমান চিকিৎসায় আস্তে আস্তে বের হয়ে আসছে। 35% মেয়ের কারণেই বন্ধ্যত্বের কারণ হয় এবং 35% পুরুষের কারণে, এবং বোথ দ্য পার্টনার মানে দুইজনের একত্রেই সমস্যা থেকে যায় 30%। কাজেই যখন চিকিৎসা ক্ষেত্রে যেতে হয় তখন আমাদেরকে দুজনকেই পরীক্ষা করে দেখে নিতে হয় যে সমস্যাটা আসলে কার। বন্ধ্যাত্বজনিত সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা আসলে কি? যদি আমরা মূল কারণে চলে যাই তাহলে আমরা বলবো যে পুরুষের কারণগুলি সাধারণত দেখা যায় যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, এটা দুজনের ক্ষেত্রেই। যেমন এক সময় ছিল বন্ধ্যত্বের মূল কারণ মেয়েদের ব্যাপারে ছিল যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এর কারণ হচ্ছে যে আনপ্ল্যান্ড প্রেগনেন্সিগুলিকে তারা অনেক অবৈধ জায়গায় বাচ্চা নষ্ট করে ফেলতো, এই জন্য ইনফেকশন হয়ে যেয়ে তাদের সমস্যা দেখা দিত, অথবা তাদের হাইজিনিক কন্ডিশনটা ভালো ছিল না এবং স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য শিক্ষা কম ছিল। কিন্তু এটা কিন্তু দিন দিন কমে আসছে এবং একই সাথে অ্যান্টিবায়োটিকের এতই প্রচলন হয়ে গেছে যে এখন এই সমস্যাটা কমে আসছে। আর পুরুষের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে তা হচ্ছে যে পুরুষ সাধারণত দেখা যায় যে স্মোকিং হ্যাবিট, যেটা ধূমপানটা আস্তে আস্তে যেমন বেড়ে যাচ্ছে, যেমন সমাজের মানুষের মধ্যে স্ট্রেস যত বেড়ে যাচ্ছে ততই ধূমপান বেড়ে যাচ্ছে, এবং একই সাথে অন্যান্য যেসব অ্যাডিকশন প্রত্যেকটাই কিন্তু পুরুষের পুরুষত্বটা স্পার্ম কাউন্ট কমাই নিয়ে আসে। এবং বিশেষ করে অনেককে দেখা যায় ল্যাপটপ, যা তারা তাদের কোলের উপর বসায় রেখে কাজ করে। এই যে ল্যাপটপের যে হিট, এটাও কিন্তু স্পার্মাটোজেনেসিসে বিশেষভাবে একটা ইফেক্ট রাখে। এবং অনেক সময় দেখা যায় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, কোনো কারণেই পাওয়া যাচ্ছে না, না স্বামীর না স্ত্রীর। এগুলোও কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি যে কোনো কারণ ছাড়াই বাচ্চা হচ্ছে না। সেগুলো হয়তো এখনো আমাদের জানার বাইরে। আপনি বলছিলেন যে স্ট্রেসের কারণে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যাটার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার প্রথম পরামর্শই হচ্ছে যে আমাদের জীবনযাত্রাটাকে খুব সহজ করে নিতে হবে। জীবনকে যদি আমরা সহজভাবে চলতে শুরু করি তাহলেই কিন্তু আমাদের স্ট্রেস কমে আসবে। মানুষের যতই চাহিদা বেড়ে যাচ্ছে ততই কিন্তু স্ট্রেস বেড়ে যাচ্ছে। চাহিদাটা যখন মানুষের কমে আসবে, স্ট্রেস কমে আসবে। দুই হচ্ছে স্বাস্থ্য সেবার সাথে সাথে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বৃদ্ধি করতে হবে সবাইকে। সেটা স্ত্রীর জন্য মানে নারীর জন্য যেমন, পুরুষের জন্যও তেমন। নারীদের যেমন স্বাস্থ্য বিষয়ের জ্ঞান রাখতে হবে, একইভাবে পুরুষকেও জানতে হবে যে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিলে পরে দুজনকেই সচেতন হতে হবে এবং দুজনকেই স্বাস্থ্য জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে তাদের জ্ঞান রাখতে হবে। যখন তারা দুজনের মধ্যে একটা বিষয়ে আলোচনা করে তারা একটা পদ্ধতি নেবে, তখন আনপ্ল্যান্ড প্রেগনেন্সিগুলির রেট কমে যাবে এবং তখনই ইনফেকশন বা যে কোনো ধরনের প্রবলেমগুলি কমে আসবে। 3 নাম্বার হচ্ছে যে যখন
একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকবে তখন অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে। অর্থনৈতিক স্থিতিশীলতাই কিন্তু একটা মানুষকে স্ট্রেস থেকে মুক্ত করে দিবে। এছাড়া আমি বলবো যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে যুগের সাথে সাথে। ম্যাম, ভেজালযুক্ত খাবারও কিন্তু ইনফার্টিলিটির জন্য অনেকটাই দায়ী। হ্যাঁ, শুধু তাই না, যেমন আমাদের দেশের খাবারগুলি যখনই বাহিরের খাবারের পরিমাণ বেড়ে যাচ্ছে, খাবারে জাঙ্ক ফুড যখন মানুষের বাড়ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে ওভারওয়েট হচ্ছে, এবং ওভারওয়েটের কারণে কিন্তু যেমন হরমোনাল ইমব্যালেন্সগুলি হচ্ছে। যেমন আমরা আজকাল দেখতে পাচ্ছি যে পিসিওস যে জিনিসটা আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেটা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে লাইফস্টাইল। দেরি করে ঘুমাতে যাওয়া, দেরি করে ঘুম থেকে ওঠা, এবং অসময়ে খাওয়া, এবং বাহিরের খাবারগুলি বেশি খাওয়া, যেগুলিতে তাদের ওজন বেড়ে যাচ্ছে। ওজন বাড়ার সাথে সাথেই কিন্তু হরমোনের জটিলতাগুলি দেখা দিচ্ছে। একই সাথে ছেলেদের কি হচ্ছে, ওয়েট বেড়ে গেলে ছেলেদেরও স্পারমাটোজেনেসিসে সমস্যা হচ্ছে। ম্যাম, পরিবেশগত কিছু কারণও এই বন্ধ্যাত্ব সৃষ্টি করতে তাই তো এই পরিবেশগত কারণগুলো আসলে কি কি? আমাদের মধ্যে এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে আমরা অনেকটাই মোবাইলের উপর ডিপেন্ডেন্ট। মোবাইলের ফ্রিকোয়েন্সি কিন্তু কম বেশি একটা ইফেক্ট করে। আপনারা দেখবেন এখন কিন্তু গাছে নারিকেলগুলিও আর বড় হয় না, এবং অনেক সময় দেখবেন যে পাখিও সংখ্যায় কমে আসছে। এটা কিন্তু ফ্রিকোয়েন্সিরই একটা প্রবলেম। এটা যে আপনার বডিতে ইফেক্ট করছে না তা কিন্তু বলা যাবে না। বাসায় বসে অফিস করছে, ল্যাপটপটা কোলের মধ্যে নিয়ে বসে আছে, এবং এই ল্যাপটপের হিট যেটা হচ্ছে যে স্পারমাটোজেনেসিসের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হচ্ছে। আবার বন্ধুরা মিলে তারা কিছু ড্রিঙ্ক করছে, কিছু এমন নেশাজাত খাবার খাচ্ছে যেগুলি কিন্তু ঘুরে ফিরে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবং একই সাথে আমরা এমন কিছু প্র্যাকটিস করছি, যেমন আমার ঘরে মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনের সামনে কিন্তু একটা মাইক্রোওয়েভ আমি অন করে দিয়ে দাঁড়িয়ে থাকলে এর একটা রেডিয়েশন আছে, যেটা কম বেশি সবার শরীরেই ইফেক্ট করবে। ম্যাম, যাদের হয়তো দেরিতে বিয়ে হয়েছে এবং তার পরবর্তী সময়টাতে যখন তারা সন্তান ধারণের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন দেখা যায় তারা কনসিভ করতে পারছেন না। একটা নির্দিষ্ট সময় থাকে 30-এর পরে, 30 বছর বয়সের পরে ফার্টিলিটি ডিক্লাইন করে, সেটা পুরুষের ক্ষেত্রেও মহিলার ক্ষেত্রেও। কিন্তু আমাদের ছেলে মেয়েদের জীবনটা এখন আমাদের এমন হয়ে গেছে যে লাইফে এস্টাবলিশমেন্টেই থাকে মানুষের এখন টার্গেট, এবং বিয়েটাকে তারা অপশনাল ধরে নেয়। তারপর বিয়ের পর তারা ভাবে যে আমি আগে কিছু সময় জীবনকে উপভোগ করব, তারপর আমি সন্তান নিব। কিন্তু ততদিনে তার ডিমের কোয়ালিটি যেমন খারাপ হয়ে যায়, স্পার্মের কোয়ালিটিও কিন্তু খারাপ হওয়া শুরু হয়। কারণ একটি মেয়ে যখন জন্ম নেয় তারও প্রায় 9 মাস আগে সে যখন মায়ের পেটে ভ্রূণ থাকে তখন তার ডিমগুলি তৈরি হয়। কাজেই এইজিং প্রসেসে ডিমগুলি কিন্তু তার হেলথ খারাপ হয়ে যেতে থাকে, ডিমের কোয়ালিটি খারাপ হতে থাকে। এটা একটা কারণ। আরেকটা দেখা যাচ্ছে যে এইজের সাথে সাথে কিছু কিছু রোগ তৈরি হয়, যেমন হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এমন একটা সমস্যা যে সমস্যার কারণে ইনফার্টিলিটি ইনভেরিয়েবল হবেই হবে। প্রথম সমস্যাই করবে লাইফস্টাইলে, তার একটা বিরাট ইফেক্ট করবে। এন্ডোমেট্রিওসিস প্রচণ্ড পেইন হবে, ডিসমেনোরিয়া হবে, ডিসপ্যারোনিয়া হবে, ডিসইউরিয়া হবে, ডিসক্রেজিয়া হবে, এবং একই সাথে ইনফার্টিলিটি ডেভেলপ করবে, যেটা কারেকশন করা ভেরি ডিফিকাল্ট। এই সব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ম্যাসিভ এন্ডোমেট্রিওসিসের পেশেন্টকে আইভিএফেই চলে যেতে হয়, যেটা বাংলাদেশের সমাজে আইভিএফ করাটা একটা বিরাট বিপদ। আর আরও যেটা রয়ে গেল, যেটা হচ্ছে পিসিওস ডেভেলপ করা। পিসিওডি ডেভেলপ করার এটাও একটা কারণ থাকে যে এইজিং প্রসেসের সাথে সাথে একটু বাল্কি হয়ে যায়। বিয়ের পরই মেয়েরা ওয়েট গেইন করে, এবং ওয়েট গেইন করার সাথে সাথে দেখা যায় যে পলিসিস্টিক ওভারি ডিজিজ ডেভেলপ করে। অনেকের মধ্যে কিছুটা ভীতি থাকে বা শঙ্কা থাকে যে আমার মেয়ের হয়তো এন্ডোমেট্রিওসিসের সমস্যা রয়েছে, ভবিষ্যতে তার বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে কিনা। এন্ডোমেট্রিওসিসের যে প্যাথোজেনেসিস, সেটা আসলে একটা আননোন ইটিওলজি। অনেক সময় দেখা যায় যে লাংসেও একটা এন্ডোমেট্রিওটিক ডিপোজিট পাওয়া যায়, তাই বলে তার মেনস্ট্রুয়াল ব্লাড তো আর সেখানে আসেনি। যেহেতু এটা জেনেটিক ডিসঅর্ডার, মানে জেনেটিক্যালি, এবং একটা এমন একটা আননোন ইটিওলজি যে এটার একদম ডেফিনিট ট্রিটমেন্ট নাই। কিছু ড্রাগ এসেছে যেগুলি খেয়ে আমরা কি করি, একটা সিউডো মেনোপজ করে রেখে দিই হয়তো কিছুদিন,
ছোট ছোট ফোকাল এন্ডোমেট্রিওসিসগুলি ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু যখনই তার মধ্যে এন্ডোমেট্রিওসিসের একটা টেন্ডেন্সি থাকে, সুযোগ পেলেই আবার এটা রিজেনারেট করে এবং অপারেশনের পরপরই দেখা যায় যে 6 মাস পরে ফের আবার একটা এন্ডোমেট্রিয়াটিক সিস্ট নিয়ে পেশেন্ট চলে আসে এবং এটা সবচেয়ে খারাপ ইফেক্ট যেটা করে যে পেলভিক যে অ্যানাটমি, পুরা অ্যানাটমিটাই ডিস্টর্টেড করে দেয়। এখন ফার্টিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে ডিম ওভারি থেকে বের হয়ে আসবে এবং ফেলোপিয়ান টিউব তার হাত দিয়ে ঢেউ খেলে খেলে এই ডিমকে তার মধ্যে নিয়ে নিবে এবং স্পার্ম সেই ফেলোপিয়ান টিউবের ভিতরে যেয়ে ডিমকে ফার্টিলাইজ করে এমব্রায়ো তৈরি করবে এবং সেই এমব্রায়ো ইউটেরাসে এসে ইমপ্ল্যান্ট করবে। এখন যদি এই পাথওয়েটা যদি ডিস্টর্টেড হয়ে যায়, আলটিমেটলি স্পার্মের সঙ্গে ওভামের কখনোই আর দেখা হবে না। এইটাই মূল কারণ ইনফার্টিলিটির এন্ডোমেট্রিয়াটিক পেশেন্টের। ম্যাম, এখন একটু জানবো আপনার কাছ থেকে যে পিসিওসিস এই সমস্যাটা কেন হয় এবং এটি যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কেমন হবে? এখন বর্তমান সমাজের এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমরা দেখতে পাচ্ছি পিউবার্টি পেশেন্ট, একদম ছোট্ট একটা 13-14 বছরের মেয়েও কিন্তু পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ে আমাদের কাছে আসছে এবং একটা ইয়াং মেয়েও আসছে। এখন যেটা হচ্ছে যে এইটার ইফেক্ট কী হতে পারে, আমরা যেমন দেখছি যে বাল্কি পেশেন্টের যেমন এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করছে এবং তার জন্য তার বডিতে অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যাচ্ছে। অ্যান্ড্রোজেন লেভেলটা যখন বেড়ে যায় তখন আলটিমেটলি কী হয়, ডিম ফোটা বন্ধ হয়ে যায়। ডিম ফোটা যখন বন্ধ হয়ে যায় তখন তার সাইকেলটা ইনফ্রিকুয়েন্ট হয়ে যায়। এটাই হচ্ছে তার সমস্যা। যেহেতু ডিম ফোটা বন্ধ হয়ে যায় সেই জন্যই তার ইনফার্টিলিটি ডেভেলপ করে। এখন আমরা কিন্তু শুধু মোটা পেশেন্টেরই পিসিওস পাচ্ছি না, লিন পেশেন্টদেরও আমরা পিসিওস পাচ্ছি। যে পেশেন্টগুলি মোটা হয়ে যাচ্ছে তাদের যদি তারা বডি ওয়েট, সেন্সেবল ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, তারা যদি সুষম খাদ্য খায় এবং তারা নিয়মিত তাদের শরীর চর্চা করে তাহলেই তাদের পিসিওস 10% বডি ওয়েট কমে গেলেই এই ডিজিজ প্রসেসটা কন্ট্রোলে চলে আসে। এবং এই জিনিসটা আমাদের জীবনযাত্রার যে একটা ব্যাড ইফেক্ট, আমাদের ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ লেট নাইটে ঘুমায়, দেরি করে ঘুম থেকে উঠে এবং তাদের ফুড হ্যাবিটটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং এটার জন্য শুধু মানুষকে দায়ী করা যাবে না। একটা সময় ছিল যখন আমাদের দাদি নানিরা তাদের বেডরুম থেকে রান্নাঘরে যেতে তাদেরকে 10 কদম না, এমনও হয়েছে যে 20-25 কদম হেঁটে যেতে হয়েছে এবং তাদের বেডরুম থেকে তাদের বাথরুমে যেতে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছে। কিন্তু আমরা এমন একটা জীবনে চলে আসছি যেখানে আমাদের বেডরুমের সাথে বাথরুম, বেডরুমের সাথে ডাইনিং রুম, বেডরুমের সাথেই কিচেন, যার জন্য আমাদের হাঁটার স্পেস কমে যাচ্ছে। সেই জন্য আমাদের নিজেদের জীবনকে সুন্দর করার জন্য সময় বের করে আমাদেরকে হাঁটতে হবে। এবং আগে যে মানুষ একটা কথা বলতো, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, আমি মনে করি যে এটা একটা এমন একটা পলিসি, এই পলিসি যদি কেউ মেনটেন করে তাহলে সে কখনোই এই ধরনের অসুস্থতায় ভুগবে না। ম্যাম, এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে যে পিসিওসের ট্রিটমেন্টটা কার কার ক্ষেত্রে কীরকম হয়ে থাকবে সেটি জানার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে
যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। ম্যাম, পিসিওএসের সমস্যা যাদের থাকে এটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক একজনের ক্ষেত্রে, যদি কারো ওজন বেশি থাকে, যদি কারো ওজন কম থাকে। সো এই প্রোটোকলটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। প্রথমত বয়সের উপর ডিপেন্ড করে এটা আমরা ট্রিটমেন্টটা করি। যাদের হচ্ছে একেবারে পিউবার্টিতেই দেখা গেল যে একটা মেয়ে তার বডি ওয়েট বেড়ে যাচ্ছে এবং তার সাথে তার পিসিওএস ডেভেলপ করলো, মা এসে বললো ম্যানার্কি থেকে একবার ম্যানার্কি হলো আর তার মাসিক এরকম হচ্ছে, অনিয়মিত হচ্ছে, তখন আমরা যখন ডিটেক্ট করতে পারি যে তার থাইরয়েডের প্রবলেম না তার পিসিওএস, আমরা আলট্রা করলেই বুঝতে পারি এবং হরমোন ডিটেকশনের মাধ্যমে আমরা যখন বুঝতে পারি তখন আমরা মাকে বলি, কারণ একটা গ্রোয়িং চিলড্রেন তাকে তো খাবার বন্ধ করে দেওয়া যাবে না, তখন তাকে আমরা বুঝিয়ে বলি যে জাঙ্ক ফুডগুলি তাকে দিবে না, তাকে কার্বোহাইড্রেট বেশি খাওয়াবে না, তাকে প্রোটিন বেশি খাওয়াবে এবং ওকে চলতে ফিরতে দিতে হবে, খেলতে দিতে হবে এবং আমরা তাকে ডায়েট দিয়েই চেষ্টা করি কন্ট্রোল করে ফেলতে। তারপরে যে এজ গ্রুপ আসলো যেটা হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ এজের মেয়ে, সে যদি ম্যারিড হয় তার ট্রিটমেন্ট একরকম, যদি আনম্যারিড হয় তার ট্রিটমেন্ট একরকম এবং একটা ম্যারিড মেয়ের যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তার ট্রিটমেন্ট একরকম আর যার ফ্যামিলি কমপ্লিট না তার ট্রিটমেন্ট একরকম। যখন একটা আনম্যারিড মেয়ে আসে তাকে আমরা বডি ওয়েট রিডাকশনের সাথে সাথে অনেক ক্ষেত্রে আমরা ওষুধ দিই। আগে আমরা সিপ্রোটেরিন অ্যাসিটেট নামে একটা ওষুধ ছিল যেটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন, সেটা আমরা ইউজ করতাম। এটা একটা সাইকেলকে রেগুলারও করতো এবং একই সাথে অ্যান্ড্রোজেন লেভেলটা কমাই দিত, কিন্তু একই সাথে আমরা তাদেরকে ইনসুলিন রিসিপ্টর সেন্সিটাইজার ইউজ করতাম। কারণ হচ্ছে পিসিওর পেশেন্টের বডিতে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, কারণ রিসিপ্টর সেন্সিটাইজ থাকে না এবং রিসিপ্টরগুলি তৈরি হয় না। এখন আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে আসছে, ইনসুলিন রিসিপ্টর তৈরি করার জন্য মায়োইনিসিটল অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, আমরা সেটা দিচ্ছি। আর তার সাথে আমরা এখন আর সিপ্রোটেরিন অ্যাসিডেটটা অ্যাভয়েড করছি। কেন? রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে সিপ্রোটেরিন অ্যাসিডেট যদি কোনো মেয়ে লং টাইম নেয় তখন তার গল ব্লাডারে স্টোন ডেভেলপ করে। সেই জন্য আমরা এখন সিপ্রোটেরিন অ্যাসিডেটকে অ্যাভয়েড করে আমরা কন্ট্রাসেপটিভ পিল দিচ্ছি, লো ডোজ কন্ট্রাসেপটিভ পিল দিচ্ছি। এর মধ্যে ইস্ট্রোজেনও আছে যেটা কি করে অ্যান্ড্রোজেনকে এমনিতেই কমাই ফেলে এবং এই পেশেন্টগুলির যে সমস্যা হয় হার্সিটিজম ডেভেলপ করে, তাদের মুখে অবাঞ্ছিত লোম তৈরি হয় এবং তাদের ফ্যাট ডিস্ট্রিবিউশন হয়, মেল ফ্যাট ডিস্ট্রিবিউশন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এই সৌন্দর্য কিন্তু মানুষ টু মানুষ অনেক ভ্যারি করে। এই যে সেলফ এস্টিম, নিজেকে দেখে ভালো লাগছে, এটাই কিন্তু সেই ব্যক্তির কাছে সৌন্দর্য। বলা হয়ে থাকে যে কেউ যদি আয়নায় নিজেকে দেখে, নিজের নাককে দেখে বলে যে না আমার নাকটা তো সুন্দর, তার মানে সেই ব্যক্তি তার নিজেকে অনেক বেশি ভালোবাসে। তো নিজেকে ভালোবাসার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজেকে সুন্দর মনে করার জন্য নিজের নাককে নিজের পছন্দ হওয়াটা জরুরি এবং
এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।